যারা এই গল্পের পর্বগুলো দেখেন নাই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন গল্পতে যাই। বস্তির মানুষগুলোর ভালোবাসা পেয়ে অভিভূত আমি। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়েছে। রাতে শান্তির ঘুম ঘুমিয়েছি। ঘুম যখন ভাঙে সবে সকাল হতে শুরু করেছে। উঠে বাইরে আসি আমি। ছেলে মেয়ে দুটোই ঘুমে তখন। বাইরে এসে দেখি চাচি কুরআন তেলাওয়াত করছে। বিষয়টা বেশ ভালো লাগে আমার। মানুষ বয়স্ক এখনও কোরআন তেলাওয়াত করতে পারে। সত্যি কোরআন তেলাওয়াত করলে চোখের জ্যোতি বাড়ে। আমি চাচির পাশে বসে তিলাওয়াত শুনি অনেকক্ষণ। মনে প্রশান্তি বয়ে যায়। কি মধুর তিলাওয়াত ওনার। তিলাওয়াত শেষে চাচি ঘরে যায়, দোকান খোলে। ঘর উঠোন ঝাড় দেওয়া শেষ ওনার। আমি নিজের ঘরটা ঝাড় দিয়ে নেই। চাচি এঁঠো বাসন বের করে টিউবওয়েলের কাছে রাখে। আমি মেজে দিতে চাই, কিন্তু নিষেধ করেন। বলেন, ছোট মেয়ে তোমার, ঠান্ডা লেগে যেতে পারে। সকাল সকাল পানি হাতিও না। ও কটা থালা বাটি আমি নিজেই মেজে নিতে পারবো। আমার মেয়ের নিজের দাদিও কখনো এ কথা বলেনি। সকাল হলেই সব করতে বলতো আমায়। ওনারা ঘুমিয়ে থাকতো। বাড়ির কাজ শেষে রান্না করে তাদের ডাকতে হতো। মেয়ের ঠান্ডা লেগেই থাকতো এই কারণে। আকাশকে বলেছি কবার। সে বলেছে কাজ করলে শরীর ভালো থাকে। শীতের সকাল ঠান্ডা পানি নেড়ে নেড়ে আমার নিজেরই সর্দি হতো। দুধের বাচ্চাটাও কষ্ট পেয়েছে কত। আনমনে এসব ভাবছি আমি। চাচি বাসন ধুয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছে। একটু দূরেই শুকনো পাতা সহ লাকড়ি রাখা, সম্ভবত শুকোতে দিয়েছে। ওখান থেকেই এনে এনে মাটির চুলোর কাছে রাখছে। বয়স্ক মহিলার বারবার ওঠা বসা সমস্যা হচ্ছে। হাঁটুতে ভর দিয়ে উঠছে। আমার চোখে পড়ে বিষয়টি। তাকে বসতে বলে নিজেই লাকড়ির পাতা এনে দিই। চাচি চুলোতে আগুন দেয়, ভাতের হাঁড়ি বসায়। চুলাটা তার দোকানের পাশেই। রান্না করতে করতে দোকান পাহারা করছেন তিনি। আমি মুখ ধুয়ে ঘরে যেতে নেব এমন সময় ডেকে বলেন, তোমার ছেলে ছোট মাছ খেতে পারে? আলু পেঁয়াজ দিয়ে ঝোল করলে খেতে পারবে? পারবে। একটু মেখে দিলেই খেয়ে নেবে। তবে আপনার এইসব ঝামেলায় জড়াতে হবে না। আর একটু বেলা উঠিলেই বাজারে যাব আমি। চাল ডাল মশলা আর কিছু সবজি কিনে আনবো। চাচি বলে, সে অনেকক্ষণ, যেতে যেতে বেলা উঠে যাবে। বাজারে দোকান খুলবে তো আগে। সকালে খাবে আমার কাছে। ছোট ছেলেটা এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তুমিও বেকায়দা মানুষ। নিজে না খেলে মেয়েকে খাওয়াবে কি? না খেয়ে বাজারে গিয়ে শেষমেশ মাথা ঘুরে পড়ে যেও না। আমি বাবা তোমায় কোলে করে নিয়ে আসতে পারবো না। চাচির কথায় আমি এবং চাচি দুজনেই হেসে উঠি। মানুষটা বড্ড ভালো। আমি বলি, খেতে পারি, তবে একটা শর্তে। আমি একটা কাজ পেয়েছি। কাজের টাকা দিয়ে একদিন মাংস আনবো। মাংস ভাত রান্না করব। সেদিন আপনি আর লতা আপা সারাদিন আমার কাছে খাবেন। আমি নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবো আপনাদের। এটা আমার খুব ইচ্ছা। চাচি আলু ছিলতে ছিলতে বলল, পরে ভাবা যাবে ওই সব। এখন ঘরে যাও। মেয়ের কাছে গিয়ে শুয়ে আর একটু ঘুমিয়ে নাও। রোদ হলে বেরিও। তোমার ওপর অনেক দখল গেছে। বিশ্রামের দরকার। আমি রান্না হলে ডেকে দেব। খেয়ে বাজারে যাবে। ওইটা তো হবে না চাচি। আপনি বয়স্ক মানুষ। আপনি কষ্ট করে রান্না করবেন আর আমি ঘরে শুয়ে বেলা অবধি ঘুমাবো? এটা কখনো হয় নাকি? আপনি যান, নিজে হাত মুখ ধুয়ে মিমকে ধুয়ে দিন। দোকানটা একটু সাজিয়ে গুছিয়ে নিন। পরিপাটি থাকলে বেচা কিনা ভালো হয়। তা তো হয়ই রে মা, সময় পাই কই। একা হাতে রান্না, নিজের কাজ, নাতিটার সব করে দেওয়া, আবার দোকানও দেখা। হাঁপিয়ে উঠি। বয়স তো কম হলো না, তবুও করি কষ্ট করে। কাজ না করলে খাবো কি? অসুস্থ নাতিটাকে নিয়ে আমার যত চিন্তা। ওকে দুবেলা গরম ভাত দিতে না পারলে মনে শান্তি হয় না মা। তুমি এসে আমার উপকারই হলো। তোমার মতো একটা মেয়ে গর্ভে ধরতে পারলে নিজেকে খুব বড় মনে করতাম। আমি হাসি মুখে বলি, আপনার মেয়েই আমি। আমার জন্য আপনি যা করেছেন, আপন মা থাকলেও করতো কিনা সন্দেহ। চাচি কিঞ্চিৎ হেসে উঠে দাঁড়ায়। দোকান ঘরে যেতে যেতে বলে, ভাতটা একটু নরম রেখো মা। মিম শক্ত ভাত খেতে পারে না। নরম হলে তোমার বাচ্চা ছেলেটাও পেট ভরে খেতে পারবে। আমি তার কথা মতোই কাজ করি। ভাত রান্না করে আলু পেঁয়াজ কুচি করে কাটি। মাছ ধুয়ে নেই ভালো করে। চাচি মশলা সব দিয়ে যায় আমার হাতে। মন মতো রাঁধতে বলে, শুধু একটু ঝাল কম। আমি সবজি দিয়ে মাছ মেখে সুন্দর মতো রান্না করি। চাচি একটু পরপর এসে খোঁজ নিয়ে যায়। কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চাই। এর মাঝে মিমকে উঠিয়ে ফ্রেশ করে দেয়।
আমার ছেলেও ঘুম ভেঙে বাইরে আসে। চাচি ওকেও মুখ ধুয়ে দেয়। রান্না শেষ হওয়ার একটু আগে আমার মেয়ে উঠে পড়ে। উঠেই গণবিদারী চিৎকার। চাচি দৌড়ে ঘরে যায়। মেয়েকে কোলে নিয়ে আমার কাছে আসে। বলে, ওকে খাইয়ে দিয়ে মুখটা মুছে দাও ভেজা কাপড় দিয়ে। তরকারিটা আমি দেখছি। একটা বসার টুল এনে দেয় আমায়। মেয়েকে খাইয়ে দেই বসে। মুখ মুছে দেই। সকাল হলেই বাচ্চাদের মুখ মুছে দিতে হয়। চাচি তরকারি নেড়েচেড়ে নুন দেখে নামিয়ে নেয়। মিমকে আগে খাইয়ে দিতে বলি। বেচারা অসুস্থ একটা মেয়ে। আমার ছেলেটা আবার বিছানা গোছাচ্ছে তখন। ছোট থেকেই নিজ বিছানা বইপত্র গোছানো শিখিয়েছি আমি। বাচ্চাদেরকে স্বাবলম্বী করতে হয়। নিজের কাজ নিজে করা শেখাতে হয়, যাতে চলার পথে কারো ভরসায় না থাকতে হয়, হোঁচট না খেতে হয়। মিমকে খাওয়ানো শেষ করে চাচি বাইরে আসে। উঠোনে তখন হালকা রোদ এসেছে। শীতল পাটি বিছিয়ে দেয় মাটিতে। ততক্ষণে মেয়েকে খাইয়ে পরিষ্কার করে আমি নিজেও মুখ ধুয়ে নিয়েছি। মেয়ে খেয়ে আবার ঘুমিয়েছে। ঘরে শুয়ে দিয়েছি। ছেলেকে চাচি নিজেই ডেকে আনে। ঘর থেকে থাল বের করে। পাতে পাতে গরম ভাত বেড়ে দেয়, তরকারি দেয়। একসঙ্গে খাই আমরা। দোকানে কাস্টমার আসে। খাওয়া ছেড়ে চাচিকে যেতে হয় বারবার। আমি বলি, খাবারের থালা নিয়ে দোকানে বসেন খেতে, এতবার উঠতে হবে না। খাবার পাতে বারবার উঠতে নেই। চাচি বলেন, সে তো আমি দোকানে বসেই খাই আর বেচা কেনা করি। আজ তোমাদের সঙ্গে খাবো বলে এখানে বসেছি। তোমাদের রেখে দূরে খাওয়াটা কেমন দেখায়। নতুন মানুষ তোমরা, লজ্জা পেয়ে পেট ভরে নাও খেতে পারো। এই জন্য এখানে খাচ্ছি। আপনি আমার পর নয় চাচি, আপনার কাছে আমার লজ্জা নেই। প্রয়োজনে চেয়ে নিয়ে খাবো। যে ভালোবাসে তার কাছে তো আবদার সাজে বলুন। আপনি দোকানে গিয়ে নিশ্চিন্তে খান, আমি এখানে খাচ্ছি। যা লাগে নিয়ে খাবো। চাচি যাওয়ার সময় জোর করে আমার পাতে ভাত ও তরকারি উঠিয়ে দিয়ে যায়। খাওয়া শেষ করে বাসনগুলো মেজে দেয়। চাচি দোকানে বসে থাকে। আমি ঘরে গিয়ে তৈরি হয়ে তাকে বলতে আসি। তিনিও আমার সঙ্গে বাজারে যেতে চায়। আমি নিষেধ করি। সংসারের যাবতীয় জিনিস কিনবো আমি। দেখে শুনে দামাদামি করে কিনতে হবে। ঘুরতেও হবে অনেক। সময়ের ব্যাপার। দোকানে কাকে বসিয়ে যাবে এতটা সময়। এছাড়াও বস্তির মানুষগুলোর কষ্ট হয়ে যাবে। দিন এনে দিন খাই মানুষগুলো রান্নার ফাঁকে ফাঁকে এসে প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়। পুরো বস্তিতে একটি মাত্র দোকান, এর ওপরেই সকলে নির্ভরশীল। তাই যেতে মানা করছি। বাজার আমি চিনি। ছেলেকে নিয়ে নিজেই কিনতে পারবো সব। বেরিয়ে গেলাম। পথে দেখা হলো লতা আপার সঙ্গে। আজ তার কাজ নেই। বাসা বাড়িতে কাজ করেন তিনি। আজ নাকি ছুটি। লতা আপা চুলোয় ভাত দিয়েছে তখন। আমায় ছেলে মেয়ে নিয়ে বাইরে যেতে দেখে প্রশ্ন করে, কোথায় যাও তন্নি? বাজারে যাই আপা। নতুন সংসার শুরু করেছি। বাজারঘাট করতে হবে তো নাকি? তিনি আমার মেয়ের দিকে তাকিয়ে বললেন, ওকেও নিয়ে যাচ্ছ? হ্যাঁ আপা, ওকে আর কোথায় রেখে যাই? ফিরতে সময় লাগবে। অতক্ষণ না খেয়ে থাকবে কি করে? এই জন্য নিয়ে যাচ্ছি। পরিবেশ বুঝে কোনো বাড়িতে গিয়ে বরং খাইয়ে দেব। লতা আপা ঘরে যায়। বোরকা পরে বের হয়। আপার 3 ছেলে মেয়ে। মেয়েটা মেজো। ছোট ছেলে আমার আরিফের বয়সী। আর একটা ছেলের বয়স 10 বছর। লতা আপার স্বামী রিক্সা চালক। আপা তার মেয়েকে ডেকে বলে, তরকারি নামিয়ে ঘরে রেখেছি। ভাতটা হয়ে এসেছে প্রায়। দেখিস হাঁড়ি ঘরে নিস। আমি একটু তোর তন্নি খালার সঙ্গে বাজারে যাচ্ছি। মেয়েটা কোলের বাচ্চা নিয়ে বাজারে যাচ্ছে। সব একসাথে কিনে আনতে পারবে না। আমি কিছু বলার আগেই আপা আমার ছেলের হাত ধরে সামনে এগোয়। অগত্যা আমিও পথ চলি। যদিও উপকার হবে এতে। সত্যি একা একা সব কেনা আমার জন্য কষ্টকর হয়ে যেত। রিক্সা নিয়ে 4 জন কোনো মতে বসলাম। ছেলে উপরে বসেছে। বাজারে পৌঁছে সর্বপ্রথম একটা হাঁড়ি কড়াইয়ের দোকানে গেলাম। ভাবি হাঁড়ি দিয়েছে 2টো, কড়াইও একটা দিয়েছে। ঢাকনা দিতে পারেনি। সেগুলোই কিনতে হবে আজ। দোকানে ঢুকে বেছে বেছে 3টি ঢাকনা নিলাম। ভাতের হাঁড়ির জন্য 2 পিঠ সমান ঢাকনা। তরকারি আর কড়াইয়ের একটু ভিন্ন। সঙ্গে 3টি চামচও নিয়েছি। ওই দোকানেই দেখলাম প্লেট বিক্রি করছে। কিনতে চাইলাম, কিন্তু দাম বেশি। তাই আর কেনা হলো না। ঢাকনা চামচ কিনেই বেরিয়ে এলাম। অন্য দোকানে গেলাম। এখানে এসে বিপত্তি হলো। সেটসহ প্লেট গ্লাস বিক্রি করে। একটা দুটো কেনার উপায় নেই। আরও দোকানেও ঘুরে দেখি একই অবস্থা। বাধ্য হয়ে 6টা করেই কিনতে হলো। 2টো বাটিও নিয়েছি।
স্টিলের নিলে দাম হয়তো একটু কম পেতাম। ছেলে আবার স্টিলের গ্লাসে পানি খেতে পারে না। ছোট থেকে কাচের অথবা প্লাস্টিকের গ্লাসে খেয়ে বড় হয়েছে, তাই স্টিলে ঠোঁট কেটে যায়। ফুটপাত থেকে সবজির ঝুড়ি কিনেছি বড় দুটো। পেঁয়াজ রসুন আদা মরিচ রাখার জন্য ছোট আরও দুটি ঝুড়ি নিতে হয়েছে। আসলে সব একত্রে রাখলে পচে যায় দ্রুত। মরিচটা আলাদা রাখলে বেশি দিন খেতে পারবো। এ কটা জিনিস কিনতেই প্রায় 1000 টাকা শেষ আমার। মশলা রাখার জন্য একটা বক্সর মতো কিনেছি। এবার এলাম সবজি বাজারে। আগুন বরাবর দাম সবজির। কিনতে তো হবেই, বেঁচে থাকতে হলে কিনে খেতে হবেই। বেশ ধরনের সবজি নিয়েছি, কেজি খানেক করে নিয়েছি। এক দোকান থেকে কয়েক পদের কিনলে দাম 2-4 টাকা করে কম ধরে। এছাড়াও বাজারটাও দূরে, বারবার রিক্সা ভাড়া দিয়ে আসা সম্ভব নয়, তাই একটু বেশি করেই নিয়েছি সব। বাসন সবজি কেনা শেষে চাল কিনতে গেলাম। কেজি 5 নিয়েছি চাল, সামান্য ডাল, পোয়াখানিক করে মশলা নিয়েছি, তেল নুনও নিয়েছি। চাল রাখার জন্য একটা ছোট্ট ড্রামের মতো কিনেছি, সেই সঙ্গে ডাল রাখার একটা কৌটা। এবার বাড়ি ফেরার পালা। ছেলে তখনই বায়না ধরেছে মাছ কিনবে। আমি যত ওকে বোঝাতে চাই, ও আরও জেদ করে। বাধ্য হয়ে মাছের দোকানে গেলাম। দেখি সবই বড় বড় মাছ। মাঝারিগুলো নাকি বিক্রি হয়ে গেছে। একটা মাছ দাম করি 520 টাকা চাই। আমি অবাক হয়ে লতা আপার দিকে তাকাই। আপার কোলে আমার মেয়ে। আপাও আলিফকে বোঝানোর চেষ্টা করছে, এটা ওটার লোভ দেখিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ছেলে নাছোড়বান্দা। মাছ কিনে তবেই সে বাড়ি যাবে। উপায় না পেয়ে ওই মাছটাই নিলাম। একটা দিনই তো, ছেলে মেয়ের জন্যই তো টাকা পয়সা। বাজার শেষে বের হয়ে দুটো পাউরুটি কিনি, এক হালি কলা কিনি। আপাকে একটা পাউরুটি আর দুটো কলা দিই খেতে। তিনি খেতে চায় না, আমি জোর করি। বিকেল হয়ে এসেছে প্রায়। সকাল থেকে না খেয়ে মানুষটা। আমার জড়াজড়িতে খেয়ে নেয় আপা। আমিও একটা কলা খাই, ছেলে পাউরুটি খায়। কলা যেতে যেতে খাবে নাকি? রাস্তায় দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। আমার এক হাতে চাল ও মাছ, অন্য হাতে বাসনপত্র। লতা আপার কাছে আমার মেয়ে ও সবজির ব্যাগ। দুজনেরই হাত বন্ধ। আমার ছেলে তখন কলা খাচ্ছে দাঁড়িয়ে। এমন সময় একটা বড় গাড়ি আমাদের সামনে দিয়ে যায়। গাড়ির কাঁচ খোলা ছিল। ছেলে বাবা বাবা বলে চিৎকার করে গাড়ির পেছনে ছোটে। আসলে ওই গাড়িতে আকাশ বসা ছিল। ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল সে। ছেলে তাকে দেখে নিয়ে পেছনে দৌড়াচ্ছে। আটকানোর মতো সুযোগ পাইনি আমি। পেছন ডেকেছি, কিন্তু শোনেনি বাচ্চাটা। বাবাকে কাছে পাওয়ার আনন্দে ছুটেছে সে। বাবার ছোঁয়া পায়নি সে। একটু দূরে যেতেই পড়ে যায় ছেলেটা। ভাগ্যিস মাটির ওপর পড়েছে, রাস্তায় পড়লে কেটে যেত পাথরের সঙ্গে। ভাবছেন হয়তো আকাশ দেখেনি আমাদের। না, সে দেখেছে ঠিকই। ছেলের কণ্ঠও শুনেছে। এমনকি জানালা দিয়ে মাথা বের করে রাগে চোখ নিয়ে তাকিয়েছে আমাদের দিকে। কিন্তু পাত্তা দেয়নি। নিজের সন্তানের মূল্যও নেই ওর কাছে। নিজের ব্যাগ রেখে ছেলের কাছে দৌড়ে আসলাম আমি। কোলে তুলে নিলাম। ছেলে আমার কাছে, বাবার কাছে যেতে চাই। আমি অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে ছেলের কান্না থামাই, নিয়ে আসি। লতা আপা কিছুই বোঝেনি। প্রশ্ন করে, উনি কে তন্নি? আলিফ বাবা বলে দৌড় দিল কেন? ওর বাবা হলে থামার কথা ছিল। ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মাঝে, সন্তানের সঙ্গে তো নয়। ওটাই ওর বাবা। উনি আমাদের সবাইকে ত্যাগ করেছে, নতুন বিয়ে করে সুখেই আছে। ওই অমানুষটার জন্যই আজ আমাদের এমন দশা। লতা আপা জবাব দেয় না কোনো। এরপর ভ্যান নেই একটা, রিকশাতে সব আটবে না। ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মেয়ে আমার একবারও কাঁদেনি এর মধ্যে। বস্তিতে ফিরে ঘরে আসি। মেয়েকে খাওয়াই আমি। লতা আপা চাল ডালগুলো ঢেলে সবজি সব গুছিয়ে দেয়। কয়েক আঁটি শাক নিয়েছি আমি। মশলা গুছিয়ে দিয়ে সব টিনের বাক্সের ওপর রেখে যায়। লতা আপা আমায় বলে, চলো আমার ঘরে দুমুঠ খেয়ে আসবে। রাতে নিজে রেঁধে খেয়েও। আমি বলি, বাজার যখন করেছি রান্না করেই খাই। বেশি কিছু করব না আজ। ভাত রান্না করে মাছের ঝোল করব। মা ছেলেতে এতেই হয়ে যাবে আমাদের। কিন্তু চুলো নেই আমার। চাচির চুলোতে না হয় একবেলা রাঁধলাম। কাল মাটি কেটে চুলো বসিয়ে নেব। জাল দেওয়ার মতো কিছু নেই। আশেপাশে কারো বাড়ির লাকড়ি বিক্রি করে আপা? করলে কিনে আনতাম। বাজার সদাই করতে গিয়েই তো টাকা অনেক শেষ করলে। এবার নতুন করে লাকড়ি কিনে আনতে গেলে আরও খরচ হবে। এর চেয়ে ভালো আমি কটা জ্বালানি দিয়ে যাই।
ওইসব দিয়ে আজকের রান্না শেষ করো। কাল থেকে গাছ বাগানের লাকড়ি পাতা কুড়িয়ে এনে চুলায় দেবে। এটা শহর নয় যে সব কিনে আনতে হবে। রান্নার জ্বালানি আমরা কুড়িয়েই জোগাড় করে ফেলি। আশেপাশে অনেক গাছগাছালির বাগান আছে। রাতে শুকনো পাতা ডাল পড়ে থাকে। সকালে এগুলো এনে জড়ো করে রাখি এক কোণে। সারাদিন সেগুলোই চুলোর মুখে দেই। তুমিও তাই করবে। পরিশ্রম না করলে সুখ পাবে না। একটা ভালো কাজ পেলে না হয় কিনে নেবে সব। আপাতত কুড়িয়ে রান্না করো। দুজনের পেট চললেই হলো। লতা আপা কিছু শুকনো লাকড়ি দিয়ে যায়। সঙ্গে আমার ছেলেকে নিয়ে যায়। বলে, তুমি বড় মানুষ, না খেয়ে থাকতে পারবে। ও বাচ্চা, ও পারবে না। তাই ওকে আমি খাইয়ে দিচ্ছি। আমি মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে চাল হাঁড়িতে নেই। চাচি আসে এমন সময়। দোকানে খরিদ্দার থাকায় এতক্ষণ আসতে পারেনি তিনি। এসেই বলে, অনেক কিছু কিনে এনেছো দেখছি। এত এনে টাকা ফুরানোর কি দরকার ছিল? এমনিতেই অভাবের মাঝে তুমি। চাল কটা আমার ঘর থেকে নিলে হতো না? মশলা আমার কৌটা থেকে নিতে? দুজন মানুষের রান্নায় কতই বা মশলা লাগতো। বললাম, এমনিতেই আপনার কাছে অনেকটা ঋণী আমি। আর ঋণ বাড়াতে চাই না। তাছাড়াও এভাবে কয়দিন? আপনারও সংসার আছে। নিজে কিনে এনেছি, এটাই ভালো হয়েছে। বেশ কদিন খেতে পারবো। চাচি দুপুরের খাবারটাও খেতে বলে তার ঘরে। আমি এবার রাজি হই না কোনো মতেই। তিনি আবারও বলেন, ঠিক আছে, খাবে না যখন, তো দাও তোমার কাজ একটু এগিয়ে দেই। তুমি মশলা কেটে বেছে নাও, আমি মাছ কেটে ধুয়ে দেই। তাড়াতাড়ি রান্না হলে খেয়ে নিতে পারবে দ্রুত। চাচি উঠোনে বসে মাছ কাটে। আমি একটা শিলপাটা এনেছি। চাচির এটা নেই। কাঠের ওপর পাথর দিয়ে কিভাবে যেন ছেঁচে খাই মশলা। মশলা বেটে নিয়ে চুলোর কাছে এলাম। ভাত হয়ে গেছে। নামালাম হাঁড়ি। কড়াই বসাই চুলাতে। ততক্ষণে মাছ কাটা শেষ। মাছ ধুয়ে আমায় দিয়ে দোকানে গেলেন তিনি। আমি কপিস মাছ ভাজি করে রান্না করলাম। চাচি এসে বলল, বাকি মাছগুলো দাও, ফ্রিজে রেখে আসি চিহ্ন করে। সব তো একেবারে খেতে পারবে না। আমাদের বস্তির শেষে একটা বাড়ি আছে। আমরা ওটাকে বড় বাড়ি বলি। ওনার বাড়িতে একটা ফ্রিজ আছে। সেখানে মাছ মাংস রাখি আমরা। দাও তোমারটাও রেখে আসি। ভাঙাচুরা ঘর আমাদের। বেড়াল ঢুকে কখন খেয়ে নেবে বুঝবেই না। রেখে আসতে বললাম চাচিকে। পলি ব্যাগে ভরে নিয়ে গেল তিনি। ছেলে এলো তখন। ভীষণ খুশি দেখাচ্ছে আলিফকে। ও এসে আমার গলা জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, জানো আম্মু, ওই আন্টি আমায় পেট ভরে ভাত খাইয়েছে। ওনারা শুধু ঝোল আলু রান্না করেছিল। আমি গিয়েছি দেখে ডিম ভেজে ভাত দিয়েছে। সঙ্গে তার ছেলেকেও দিয়েছে। আমি বেশি খেতে চাইনি, জোর করে খাইয়েছে। বলেছে, এই দুবার খেলে বড় হয়ে যাব। অনেক ভাত খেয়েছি আমি। দেখো আমার পেটটা গোপালের পেট হয়ে গেছে। ছেলের কথা শুনে হাসি আমি। বাচ্চা মানুষের বাচ্চা বাচ্চা কথা সব। রান্না শেষ করে ঘরে আসতে আসতেই মাগরিবের আজান হয়ে যায়। আমি চাচিকে ডেকে এক বাটিতে 3 পিস মাছ সহ একটু ঝোল লতা আপাকে দিয়ে আসতে বলি। চাচি দিয়ে আসে। এরপর তাকেও 2 পিস মাছ সহ ঝোল ও ভাত দেই। চাচি তরকারিটা নেয় শুধু। বলে, ভাত আমার ঘরেই আছে। অল্প একটু চাল এনেছো, ভাত আমায় দিতে হবে না। মাছটা নিয়ে খাই উনি। আমিও ছেলেকে নিয়ে তৃপ্তি করে খাই। চাচি খাওয়া শেষে আমার ঘরে আসে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এমন লক্ষ্মী মেয়ে তুমি, খুব সংসারী। সোনার টুকরো সন্তান তোমার। স্বামী কেন ছেড়ে দিল? তোমার সংসার ভাঙলো কি করে? আমি ধীরে স্বরে বলি, আমার বড় যার কারণে। পরদিন সকালে উঠে রান্না করছি। বাগান থেকে লাকড়ি কুড়িয়ে এনেছি অনেকগুলো। 10টায় বের হব ফ্যাক্টরির উদ্দেশ্যে। রান্না শেষ করে খেতে বসেছি এমন সময় এক প্রতিবেশী এলেন। নতুন মানুষ আমি। একটু পরপর অনেকেই দেখতে আসে। তিনি আমায় এক ফালি ডিম দিয়ে বললেন, আমার পালন করা মুরগির ডিম এগুলো, ছেলে নিয়ে খেয়েও। আমি তাকে বসতে বলি। সে বসে না, কাজ আছে বলে চলে যায়। এভাবে আরেকজন এসে লাউ দিয়ে যায়। আর কেউ বা পুঁই শাক। বস্তির মানুষগুলো ভীষণ বিনয়ী, একে অন্যের পাশে থাকে। খাবার খেয়ে বাচ্চা দুটোকে নিয়ে বের হলাম। রিকশাতে করে ফ্যাক্টরিতে পৌঁছালাম। তখন সবে মাত্র রাশেদ মানে ফ্যাক্টরির বস ভেতরে ঢুকছে। আমায় দেখে তার অফিসে আসতে বললেন। গেলাম আমি। তিনি আমায় বসতে দিয়ে বললেন, আপনি কি সত্যি কাজটি করতে ইচ্ছুক? তেমন বেতন পাবেন না, মাত্র 7,000। এটা দিয়ে আপনার হয়ে যাবে? বললাম,
বর্তমান এই টাকাটাই আমার কাছে 7 লাখের সমান। কাজটি খুব প্রয়োজন আমার। অনুগ্রহ করে আমায় কাজটি দিন। কথা দিচ্ছি, পরিশ্রম ও সততা ব্যতীত অন্য কিছু পাবেন না আমার মাঝে। তিনি কিছুক্ষণ ভেবে জবাব দিলেন, এসব কাজে সাধারণ আমরা বিশ্বস্ত মানুষ নেই, কারণ চুরি যায় বেশি। আপনি এত করে অনুরোধ করছেন, তাই কাজটা আপনাই দেই। আপনি আপনার বিষয়ে আমায় বিস্তারিত বলুন, এতে করে আপনার চরিত্র সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবো আমি। আমি বললাম সবটা, আকাশের বিষয় থেকে শুরু করে সবটা বলেছি। শুনে উনি বললেন, তার মানে আপনার আগে পিছে কেউ নেই? আমি জি বলে উত্তর দেই। তিনি একটা কাগজ এগিয়ে দেয় আমার নিকট। এখানে ফ্যাক্টরির সম্পর্কে বর্ণনা দেওয়া এবং নৈতিকতার অনেক বিষয় লেখা। নিচে একটা ফর্মের মতো আছে। নাম ফোন নাম্বার দিয়ে ফর্ম পূরণ করে দিয়ে দেই তাকে। কাল থেকে কাজে আসতে বলে আমায়। সামান্য হেসে উঠে দাঁড়াই আমি। কৃতজ্ঞতা স্বরূপ তাকাই তার দিকে। তিনি আমার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করতে। আমার বিব্রত লাগে, তবুও হাত মেলাই কোনো রকম। এটাই বর্তমান যুগের ভদ্রতা। ফেরার পথে ফ্যাক্টরি একটু দেখে নেই, কত মানুষ কাজ করছে এখানে। বিভিন্ন কাজে ব্যস্ত সকলে। আবারও রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসি। মনটা ভীষণ খুশি আমার। কাল থেকে আমার কর্মজীবন শুরু হবে। আমার প্রথম পথ চলা শুরু হবে। বাড়ি ফিরে চাচিকে বলি আমার খুশির কথা। তিনি ভীষণ খুশি হন। আজকে আমার আনন্দের দিন। মনের সুখে ঘুরে বেড়াই পুরো বস্তি জুড়ে। ওর সঙ্গে পরিচিত হই, মজা করি। এই প্রথম দুপুরে চিন্তামুক্ত হয়ে গলা দিয়ে খাবার নামে আমার। বিকেলে লতা আপা আসে আমার ঘরে। সারাদিন কাজে ছিল সে। কাজ শেষ করে মাত্র এসেছে। এসেই আমায় জড়িয়ে ধরে বলে, কি শুনলাম তন্নি, তুমি নাকি কাজ পেয়েছো? বেতন 7,000? হ্যাঁ আপা, পেয়েছি কাজ। আমার আর কোনো দুঃখ রইবে না। ছেলে মেয়ে দুটোকেই মানুষের মতো মানুষ করব। লতা আপা বিছানায় বসে বললেন, তোমার জীবনটা বেশ অদ্ভুত লাগে আমার। তোমার স্বামী বড় গাড়ি চড়ে বেড়ায়, নামি দামি পোশাক পরে, এদিকে তুমি ভাত পাও না। তোমার জীবন কাহিনী শোনার খুব ইচ্ছে আমার তন্নি। জানি অতীত কষ্টের, তবুও একবার শুনতে চাই। আকাশ ছেলেটা কি তোমায় বাধ্য হয়ে বিয়ে করেছিল? বিয়ের পর থেকেই কি মেনে নিতে পারেনি? গ্রামে এতিম মেয়ে তুমি, এত বড় ঘরে গেলে কিভাবে? এরই মাঝে চাচি ঘরে ঢোকে, বলে, আজ আকাশটা মেঘলা ভীষণ, দোকান বন্ধ করেছি, কাস্টমার নেই, বাকি বেলা তন্নির সঙ্গে গল্প করে কাটাবো। আমিও তোমার ব্যাপারে জানতে চাই তন্নি। চাচি বলে ডেকেছো? মা তুলল। মা তার মেয়ের দুঃখী জীবনী শুনতে চায়। আমাদের সবটা বলো তুমি। আমি কিঞ্চিত হেসে বলি, তবে শুনুন, ছোট থেকে ভীষণ অভাবের মাঝে বড় হয়েছি। দুঃখ কষ্ট ছিল আমার নিত্যদিনের সঙ্গী। মা বাপ মরা মেয়ে আমি, অন্যের তরে মানুষ হয়েছি। আকাশ আমার মুক্তি ঘটিয়েছিল জানেন। আমার দুঃখ দুর্দশা থেকে বের করে এক স্বাধীন পৃথিবী দেখিয়েছিল। আমার দুনিয়া রঙিন করেছিল আকাশও তার ভালোবাসা। নিজেরা ভালোবেসে বিয়ে করি আমরা। সকলের অমতে পালিয়ে সম্পর্ক বাঁধি। আকাশ আমায় ভীষণ ভালোবাসতো। আমি ছাড়া কিচ্ছু বুঝতো না। স্বামীর ঘরে যখন পা রাখি, সবে মাত্র 17তে পা দিয়েছি। আকাশের বয়সও কম, 22-23 হবে হয়তো। দুজনের চাওয়া পাওয়া অনেক। একে অন্যের প্রতি ছিল আমাদের অগাধ ভালোবাসা ও বিশ্বাস। আমি এতিম বলে কখনো ছোট করেনি আকাশ, আগলে রেখেছে আরও। ওর ভালোবাসা পেয়ে অতীতের সব দুঃখ ভুলে গিয়েছিলাম আমি। নতুন করে শুরু করেছিলাম সবটা। বিয়ের প্রথম থেকেই আমার শাশুড়ি রজনী বেগম আমায় মেনে নিতে পারে না। অবশ্য না পারাটাই স্বাভাবিক। ওনাদের না জানিয়ে ওনার ছেলেকে বিয়ে করেছি আমি। উনি কষ্ট করে ছেলে জন্ম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে। নিশ্চয় এই দিন দেখতে নয়। আমার বিয়ের 4 মাসের মাথায় আমার শ্বশুর মারা যায়। সেই দোষটাও পড়ে আমার ঘাড়ে। আমি অপায়া। আমি এই বাড়িতে আসার পর থেকে নাকি অমঙ্গল হচ্ছে সব। সে কথাও মেনে নিয়েছি। স্বামীর শোকে মানুষ অনেক কিছুই বলতে পারে। সব কি আর ধরতে আসে? শ্বশুরের মৃত্যুর 2 মাস পরে আকাশ ব্যবসায় হাত দেয়। তখন আমাদের পারিবারিক অবস্থা বেশ খারাপ। ব্যবসা সব শ্বশুরই সামলাতেন। আমার দেওর পড়াশোনা ও আমোদে ব্যস্ত তখন। বয়স কম। ভাসুর বউ বাচ্চা নিয়ে শহরে থাকে। বাধ্য হয়ে আকাশকেই হাল ধরতে হয়। ব্যবসায় রাতারাতি উন্নতি করে আকাশ। পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। আমি কম শিক্ষিত হলেও বুদ্ধিমতী ছিলাম।
ওদের কয়েক রকম ব্যবসার মাঝে অন্যতম ছিল কাপড়ের ব্যবসা। ওখানে আমি অনেক পরিকল্পনা দিতাম আকাশকে। ড্রেসের শোরুম ছিল তাদের। সেখানে আমি নিজে বেশ কয়েকটি ড্রেস ডিজাইন করে দিয়েছি। রাতারাতি সেগুলো সাড়া পেয়েছে। এই সব করেছি আমি আমার সংসারের জন্য। আকাশ আমায় তার ভাগ্যলক্ষ্মী মনে করত। প্রতিটি সফলতা শেষে আমায় জড়িয়ে ধরে বলতো, তুমি তন্নি, আমার লাকি চার্ম। তুমি আমার জীবনে আসার পর থেকে শুধু উন্নতি আর উন্নতি। আমি হেসে উড়িয়ে দিতাম ওর কথা। আসলে আমি সবটা করেছি আমার সংসার ও স্বামীর জন্য। আকাশের সঙ্গে যখন বিয়ে হয়, আকাশ আমায় কথা দিয়েছিল পড়াশোনা করাবে। আমিও চেয়েছিলাম, তবে পড়তে পারিনি শাশুড়ি মায়ের জন্য। তিনি কোনোভাবেই আমাকে কলেজে যেতে দেবে না। অগত্যা আমিও নিজের স্বপ্ন বাদ করে সংসারে মনোযোগী হই। বরাবরই চেয়েছি শাশুড়ি মায়ের মন পেতে। অনেক চেষ্টাও করেছি বটে, পাইনি। এত বছরেও আমি তার মন পাইনি। আসলে কেউ যদি নির্ধারণ করে রাখে সে আমায় মানবে না, তাহলে দুনিয়া উল্টে গেলেও হয়তো তার মন পাওয়া যাবে না। গ্রামের মেয়ে আমি, খুব সহজে গ্রাম্য স্বভাব ছাড়তে পারিনি। বাড়ি ফাঁকা জায়গায় কত রকম সবজি গাছ লাগাতাম। আমার হাতে ফলন ছিল বেশ। যাই লাগাতাম হয়ে যেত। বাড়িতে হাঁস মুরগি পালন করতাম। ডিম পেতাম অনেক। সেসব সংসারে ঢেলেছি। সবাইকে খাইয়ে বাঁচিয়ে বিক্রি করে আবার সেই টাকা সংসারেতেই খরচ করতাম। আমার নিজস্ব কোনো সেভিংস ছিল না। আমার সংসারে ছিল আমার ভবিষ্যৎ। ভাবতাম, বর্তমানে সংসারে যত দেব, ভবিষ্যতে এই সংসার ততই উন্নতি হবে। বলতে পারেন সংসারময় জীবন। মাসে অর্ধেক আমার হাতে বোনা সবজি ডিম হাঁস মুরগি দিয়েই হয়ে যেত। সবই করেছি শাশুড়ির মন পেতে। পাইনি তবুও। আকাশ পুরো সংসার চালাতো। এ নিয়ে কখনো অহংকার বা মনে হিংসা আনিনি। ভেবেছি সবই আমার। আমি দেব না তো কে দেবে? আমার এত বছরের বিবাহিত জীবনে কখনো ভাসুরকে টাকা পাঠাতে শুনিনি। শাশুড়ি মাই উল্টো তাকে ঘরের কত জিনিস দিয়েছে। দিতেই পারে মা ছেলেকে। এ নিয়ে আপত্তি করার আমি কে? আমার ভাসুর এবং জায়ের নাকি লাভ ম্যারেজ ছিল। যা বড় লোকের মেয়ে। তার বাবার ঢাকা শহরে কখান বাড়ি, প্রতিষ্ঠিত ব্যবসা ও হোটেল ছিল। ভাসুরকে তারা একেবারেই নিয়ে নিয়েছিল। ভাসুর তাদের আন্ডারেই কাজ করত। বছর বাদে 2-3 দিনের জন্য নিজের বাড়িতে আসতো। তবে ভাবি আসেনি কোনো দিন। আমার বিয়ের পর তাকে আমি দেখিনি একবারও। শুনেছি আকাশ না জানিয়ে আমায় বিয়ে করায় সেই রাগে তিনি আসে না। অথচ আমার বিয়ের আগ থেকেই তিনি আসতেন না। এক চাচি শাশুড়ি বলেছিলেন, ভাবির নাকি এই বাড়ি পছন্দ নয়। একটু গ্রাম অঞ্চল দেখে তার ভালো লাগতো না। মানিয়ে নিতে কষ্ট হতো, তাই কখনো আসেনি। বিয়ের পর 3 মাসের মতো এখান থেকে স্বামীকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি পাড়ি জমায় তিনি। আমি এ বিষয়ে খুব একটা আগ্রহ দেখাইনি। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হাসি খেলাতেই কেটে যাচ্ছিল আমার আর আকাশের সংসার। একে অন্যের প্রতি তীব্র টান অনুভব করতাম। দুজন দুজনকে চোখে হারিয়েছি। লুকিয়ে বাঁচিয়ে আকাশ আমায় কত জিনিস এনে দিয়েছে। স্বর্ণের গহনা ভরিয়ে দিত, দামি পোশাক এনে দিত। আমার মন মতো ঘর সাজিয়ে দিয়েছিল ফার্নিচারে। নিজেকে ভীষণ সুখী মনে হতো। আমায় ছাড়া খেত না আকাশ। আমার অসুস্থতায় পাগল হয়ে যেত। তাই তো এখনও ওই মানুষটাকে ঘৃণা করতে পারি না আমি। ওকে ঘৃণা করতে গেলেই ওর ভালোবাসা কেয়ারগুলো চোখে ভেসে ওঠে। আমার আলোময় জীবনকে আরও আলোকিত করতে চলে আসে আমার সন্তান। আকাশ এ কথা জানতে পেরে পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছে। ওর পাগলামিতে আমি মুগ্ধ হয়েছি বারংবার। এই সংবাদে সবচেয়ে খুশি ছিল আকাশ। শাশুড়ি মা তখনও খুশি হতে পারেননি। আমার ভালো উনি কখনোই চায়নি। হিংসা করেছে, কটু কথা শোনাতো আমায়। জন্ম নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিটা কাজে খুঁত ধরেছে। প্রেগনেন্সিতেও আমায় কঠোর খাটিয়েছে তিনি। এক কাজ বারবার করিয়ে নিত। কাজের লোক রাখতে দিত না। এক কথায় চরম জুলুম করেছে। আকাশ ব্যবসায়ী কাজে বেশিরভাগ বাইরে থাকতো। আকাশ ফেরার আগে শাশুড়ি মা আমায় ঘরে পাঠিয়ে দিত। তাই ও এসব সম্পর্কে তেমন জানতো না। আমিও বলিনি, অশান্তি হবে ভেবে। একদিন আকাশ কোনো কাজে বাড়িতে আসে দুপুরে। তখন আমি ঘর মুছছি উঁচু পেট নিয়ে। এটা দেখে আকাশ প্রচণ্ড ক্ষেপেছে। আমি ঘরে নিয়ে যাই ওকে। বুঝিয়ে বলি, মাকে কিছু না বলতে। আমরা অন্যায় করেছি, তাই শাস্তি পাচ্ছি। মাকে কিছু বললে সে আরও নিষ্ঠুর হবে। অতএব তিনি করছে করুক, বলছে বলুক। এক সময় ইনি নিজেই শান্ত হয়ে যাবে।
আকাশ শোনেনি আমার কথা। মায়ের সঙ্গে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। ওর ছোট ভাই, যে পুরুষ মানুষ হয়েও সারাদিন মহিলাদের মতো কূটনৈতিক কথা বলতো শাশুড়ির কানে, সেও আকাশের সঙ্গে ঝগড়া করে। ছেলেটা ভীষণ বেয়াদব ছিল, মুখের ভাষা ছিল জঘন্য, ছোট বড় দেখতো না। এক পর্যায়ে আকাশ রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শাশুড়ি মা আমায় অভিশাপ দেয়, আমার যেন মৃত সন্তান হয়। তখন আমার 6 মাসের পেট। এ কথা শুনে সকলের অগোচরে ভীষণ কাঁদি আমি। পেটে আমার প্রথম বাচ্চা, ভীষণ ভালোবাসার সন্তান আমার। সময় চলে তার আপন গতিতে, সুখ দুঃখ মিলেই সংসার। একধারে আমি যেমন শাশুড়ির থেকে বঞ্চিত হয়েছি, অন্যদিকে স্বামীর কাছে অমূল্য ভালোবাসা পেয়েছি। আমার পুরো প্রেগনেন্সিতে আকাশ ভীষণ সাপোর্ট করেছে আমায়। এরপর এই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেই আমি। আকাশের খুশি এবার দেখে কে, পারলে নেচে গেয়ে বেড়ায় সে। ছেলের প্রথম মুখ দেখে আমায় একটি সুন্দর হাতের আংটি দেয়, ছেলেকে মোটা চেইন দেয়। হাসপাতালে শাশুড়ি মা আসেনি আমায় দেখতে। বাড়িতে গিয়ে জোর করে আমি তার কোলে আমার ছেলেকে দেই। দেখলাম মিটিমিটি হাসছে তিনি। বাচ্চা হওয়ার পর আকাশের ভালোবাসা বেড়ে দ্বিগুণ। অফিসে খুব কম যেত, বাড়িতে বসেই কাজ করত। সারাক্ষণ ছেলেকে নিয়ে থাকতো। খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া সবই ও করতো। আমার বেশি প্রেশার নিতে হয়নি বাচ্চা পালতে। 10টার আগে বিছানা ছাড়তে দিত না আমায়। বাচ্চারা ঠান্ডা লাগবে নাকি এতে। দুজন কাজের লোক শুধু আমার আর বাচ্চার জন্যই রেখেছিল। সৃষ্টিকর্তা অর্ধের দিক দিয়ে আমাদের অনেক দিয়েছিলেন। মাঝরাত পর্যন্ত ছেলেকে নিয়ে বসে থাকতো আকাশ। কখনো ছেলেকে কোলে নিয়ে ঘুমিয়ে যেত। আমি ভীষণ বকতাম ওকে, সারাদিন কাজ করে রাতে না ঘুমিয়ে বাচ্চা নিয়ে বসে থাকে, এভাবে ওর শরীর নষ্ট হবে, অসুখ হয়ে পড়বে। আকাশ জবাবে বলতো, এখনই তো সময় বাচ্চা কিনে টাইম পাস করার, শৈশব আর কতদিন। একবার শেষ হয়ে গেলে আর ফিরে পাবো না, তখন মিস করব খুব। তাই আমি আমার বাচ্চার শৈশব এনজয় করতে চাই। ছেলের নামও রাখা হয়েছিল ওর অক্ষরে। দিন আমার ভালোই যাচ্ছিল। আলিফ হওয়ার পর শাশুড়ি মায়ের অত্যাচার কমে এসেছিল অনেকটা। আগের মতো আর গালমন্দ কটু কথা বলতো না, আবার ভালোও বাসতো না। প্রয়োজন ছাড়া কথা বলতো না। মাঝে মধ্যে অবশ্য মুখ ঝামটা দিত। ছেলেকে ঠিক মতো কোলে না নিলেও দেখতাম আমার অগোচরে আদর করত। তবে তিনি আমায় তখনও মেনে নেয়নি। ভেবেছিলাম এই বুঝি আমার সব সুখ ফিরবে, স্বামী শাশুড়ির মন পেয়ে সুখেতে সকলকে নিয়ে থাকবো। কিন্তু তা আর হলো কই। বৈশাখের কালো বৈশাখী ঝড় এলোমেলো করে দেয় আমার জীবন। সেদিনটা ছিল পহেলা বৈশাখ। প্রকৃত ঈমানদারেরা এ দিনে নতুন কিছু করে না, তেমন আমিও। বড় যার ছোট বোন রিঙ্কি আসে বেড়াতে আমাদের বাড়িতে। সেও শহরে থাকতো, ঘুরতে নাকি এসেছিল আমাদের এখানে। মেয়েটার দুধের আলতা গায়ের রং, পরনে লাল টুকটুকে শাড়ি, হাতা কাটা ব্লাউজ, চুল খোপা করা ও কানে দুল, মুখে ভারী মেকআপ, ভাঁজ করা শাড়ির আঁচল দিয়ে অনেকটুকু ফর্সা পেট দেখা যায়। আমি মেয়ে হয়েই ওর দিক থেকে চোখ ফেরাতে পারিনি। আমার সঙ্গে কুশল বিনিময় করে রিঙ্কি। সংসারী মেয়ে আমি। ছুটি রান্নাঘরে, অতিথি এসেছে, ভালো মন্দ রান্না করতে হবে। এক হাতে অনেক পদের রান্না করি আমি। সেদিন ছিল আকাশের ছুটির দিন। বছর পাঁচেকের আলিফকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে আসছিল আকাশ। মাঝপথে দেখা রিঙ্কির সঙ্গে। দুজনে কথা বলে। রিঙ্কি প্রশ্ন করে একের পর এক, কি করছো, কেমন আছো, আরও কত কি। আকাশ দু একটা উত্তর দিয়ে অজুহাত দেখিয়ে চলে আসে। এরপরও রিঙ্কি ওর পেছন পেছন আসে, আর চোখে তাকিয়ে থাকে, মিটিমিটি হাসে। যদিও এসব আকাশ দেখেনি, সে তার মতো বাচ্চা নিয়ে ব্যস্ত। চোখ এড়ায়নি আমার। স্বামীর আশেপাশে কি ঘটছে সবটাই আমার দেখা চাই। প্রথমে ভেবেছিলাম অনেক বছর পর দেখা হয়েছে, তাই এমন করছে মেয়েটা। সম্পর্কে আবার বিয়ান হয়, মজা তামাশার সম্পর্ক। আমি রান্না শেষে ফ্রেশ হয়ে রিঙ্কিকে খেতে দেয়। খাবার টেবিলে বসে মেয়েটা খাচ্ছিল। ফোনে বারবার টেক্সট আসে, মিস কল আসে। ডাল দিতে গিয়ে ওর ফোনের স্ক্রিনে আমার চোখ যায়। পরপর জানে লেখা কতগুলো মেসেজ। বুঝলাম না, একটা মেয়ের কতগুলো জান হয়। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রিঙ্কি ফোন উল্টে দেয়। আমিও সরে আসি।
কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো আমার স্বভাব নয়। খাওয়া শেষ করে রিঙ্কি আকাশকে খোঁজে। আকাশ সব সময় একটা সুন্দর ড্রেস আপে থাকতো, যে কোনো সময় অফিসে যেতে হতো, তাই পরিপাটি হয়ে থাকতো। ওকে দেখে মনেই হতো না এক বাচ্চার বাবা। মাঝে মধ্যে আমিও মজা করে বলতাম, তুমি যা হ্যান্ডসাম, তাতে তোমায় আরও একটা বিয়ে দেওয়া যাবে। আকাশ হেসে উড়িয়ে দিত আমার কথা, বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলতো, তুমি থাকলেই চলবে তন্নি, তুমি একাই 10 জনের সমান, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। রিঙ্কি ইনিয়ে বিনিয়ে আকাশের সঙ্গে কথা বলতে চাইতো, আকাশ পাত্তা দিত না তেমন। ওর মন প্রেম ছিল সব আমি কেন্দ্রীয়। থেমে যায় তন্নি, লম্বা শ্বাস নেয়, এক গ্লাস পানি নিমেষেই সাবার করে দেয়, এক নিমেষেই। বাকিটা শুনতে অস্থির লতা আপা ও চাচি। লতা আপা প্রশ্ন করে, এটা তো তোমার সুখ গেল, দুঃখ কই? আমি কিঞ্চিত হেসে বলি, সব একেবারে শুনবে নাকি? ধৈর্য ধরুন, এবার মাগরিবের আজান হয়েছে, বাড়ি ফিরে যান এবার, বাকিটা পরে শোনাবো। আপা ও চাচি দুজনের মুখেই অসন্তুষ্টর ভাব। চলে যায় তারা। আমি বিছানায় শুয়ে পড়ি। অতীতের সুখের স্মৃতি মনে করে সুখ সুখ অনুভব হচ্ছে আমার। আজ বরং একটু সুখেই থাকি। এরপর কি হলো তা কি আপনারা জানতে চান? জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।